পরদিন সকাল সকাল সামিয়া তার মামার বাড়ি থেকে বেরিয়েছে। ঘড়িতে তখন 9:10। সামিয়া তার মামা মামিকে না বলেই বেরিয়ে এসেছে। অনেকটা পথ এসে তার মামিকে কল করে বলে দিয়েছে সে শহরে ফিরে যাচ্ছে। এখানে থেকে আর কোনো রিস্ক নিতে চায় না সে। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠে বসে সামিয়া। আর 15 মিনিট পর বাস ছাড়বে বলেছে। নাসিমকে সকাল সকাল তার মা বাড়ি থেকে বেরতে দেখে তিনি এগিয়ে এসে বলেন, কোথায় যাচ্ছিস বাবা? নাসিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গতরাত থেকে তার মায়ের সাথে কথা বলেনি সে। প্রচণ্ড রেগে আছে তার মায়ের উপর। তাকে না জানিয়ে কি করে বিয়ের ব্যাপারে এতটা এগোতে পারল। তার মা কি জানে না তার সিচুয়েশন। আবারও মায়ের ডাকে নাসিম পিছু ফিরে তাকালো। তুই কি আমার উপর রাগ করেছিস বাবা? আমার কি ইচ্ছে করে না ছেলের বউ ঘরে আনতে? কেন এমন জেদ করছিস বলতো? কোথায় যাচ্ছিস না খেয়ে দেয়ে? নাসিম শক্ত গলায় বলে, আনতে যাচ্ছি। খাবারে মিশিয়ে খাইয়ে দিও, তাহলে আর আফসোস হবে না ছেলের বউয়ের জন্য। কারণ আমি তো বেঁচেই থাকব না। মুহূর্তেই নাসিমের মায়ের চোখজোড়া ভরে ওঠে। ভারী গলায় ডাকে, নাসিম। নাসিম চোখ বুজল গোর সম্বরণ করে মৃদুস্বরে বলে, সরি মা। একটু থেমে আবারও বলে, বিয়ের শব্দটা আমার সামনে উচ্চারণ করে পুরনো খাবার তাজা করে দিও না মা, প্লিজ। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাসিমের মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলের জীবন কি আর গোছানো হবে না? নাসিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। তার অফিসের লোককে কল করে জানিয়েছে তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়া আসার অভ্যাস নাসিমের আগে থেকেই আছে। মাঝে মাঝে গাড়ি ছাড়া এভাবেও ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়ল, যেদিন সে মায়রার পাশের সিটে বসায় মায়রা চেঁচিয়ে উঠেছিল। এরপর সে সিট এক্সচেঞ্জ করেছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে মায়রার দিক থেকে কখনো কোনো সাইন পায়নি, তবে সে সবসময় মায়রাকে নিয়ে ভাবত, সবটা সময়। কিন্তু তখন জানতো না মায়রা তারই বন্ধুর ভালোবাসার সাথে বউ। ভাবনাগুলো চেপে বাসে উঠে পড়ল। এগিয়ে গিয়ে সিট নম্বর অনুযায়ী একটি ফাঁকা সিটে নাসিম বসে পড়ে। কেউ পাশে বসায় সামিয়া চোখ মেলে পাশে তাকিয়ে নাসিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে বসছেন কেন? নাসিম বাম দিকে সামান্য ঘাড় বাঁকিয়ে বলে, এটা আমার। সামিয়াকে দেখে থেমে যায়। আরে এটা সেই মেয়ে না যে গতরাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছিল? হ্যাঁ সেই মেয়েই তো। কিছু বলল না, সোজা হয়ে বসে গলা জেরে বলে, এটা আমার সিট। সামিয়া কিছু বলল না, জানালার দিকে আরেকটু চেপে বসল। নাসিম ব্যাপারটা বুঝতে পেরে সেও ডান দিকে একটু সরে বসল। ডান পা খানিকটা বেরিয়ে আছে। এভাবেই থাকলো নাসিম। সামিয়া যদিও আর চোখে দেখেছে, কিন্তু কিছু বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ায় আর মানুষ ছিল না, এই লোককেই এখানে বসতে হলো। তার চেয়েও বড় কথা, কোনো মেয়ে ছিল না। ও লাগলো সামিয়ার। কিছু বলতেও পারছে না, শুইতেও পারছে না। কয়েক সেকেন্ডের মাঝে বাস ছেড়ে দেয়। সামিয়া জড়সড় হয়ে বসেছে। জানালা খুলে রাখায় মৃদু হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে সামিয়া নাসিমের গা ছুঁয়ে দেয়। বাস চলতে থাকে। সামিয়ার দৃষ্টি শারীরিকভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাতদৃষ্টিতে চলমান মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। সামিয়া আর চোখে নাসিমের দিকে তাকালে দেখল নাসিম সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবন্ধ করে। রাতে ঠিক করে ঘুম না হওয়ায় সামিয়ার চোখে ঘুম ধরা দেয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝে সামিয়া ঘুমিয়ে যায়। এদিকে নাসিমের একই অবস্থা। কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। হঠাৎই বাঁশের ঝাঁকুনিতে নাসিম, সামিয়া জনের মাথা একসাথে ধাক্কা লাগে। ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। সামিয়া, নাসিম জনের কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখ মেলে তাকালে জনের চোখাচোখি হয়। ব্যাপারটা কি হয়েছে কেউই ঠিক করে বুঝতে পারছে না। যখন বুঝল জনের মাথা একসাথে ঠেকিয়ে আছে, নাসিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশ টলে। অনেক ব্যয় থাপিয়েছে বেচারি। নাসিম আর চোখে দেখল সামিয়া মাথা ডলছে। সে গলা চেড়ে বলে, সরি। সামিয়া মৃদুস্বরে বলে, আমিও সরি। নাসিম আর কিছু বলল না। সামিয়া বামদিকে সিটে মাথা এলিয়ে রেখে চোখ বুজল। প্রায় ঘণ্টাখানেক সময় পেরিয়ে যায়। নাসিম ঘুমায়নি, হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। সামিয়া বোধহয় ঘুমিয়েছে।
রাস্তার মোড় ঘুরতে গিয়ে সামিয়া ঘুমের ঘোরে এবার নাসিমের সাথে জোরেসোরে এক ধাক্কা খায়। বেচারির ঘুম তো ভেঙেছে, সাথে নাসিমের অদ্ভুত দৃষ্টি দেখে মেয়েটি যায় নুয়ে পড়ে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি সরি, আসলে ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করে প্রশ্ন করে, বিয়ে ভেঙে দিতে বলছিলে কেন? সামিয়ার সাথে সাথে মাথা তুলে নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে না। আর কারণটা সে নাসিমকে কি করে বলবে, যেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড। সামিয়া নাসিমকে শুদ্ধর ফ্রেন্ড হিসেবে চেনে। তবে নাসিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল, এটা সে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাসিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের কাছে শুনেছিল নাসিম মায়রাকে পছন্দ করত। তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানে না। কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মায়রাকে পছন্দ করার পরও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুত লেগেছে। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে, বলছো না যে? সামিয়া জবাব দেয়, আপনি মায়রাকে ভুলে গিয়ে মুভ অন করেছেন, কিন্তু সবাই তো এক নৌকার মাঝি নয়। আমার নৌকা আলাদা। নাসিম বিস্ময়ে দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের দিক থেকে। নাসিম অবাক হয়ে বলে, হ্যালো মিস, আমি বিয়েতে সম্মতি দিলে এতক্ষণে তুমি আমার বউ থাকতে। সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করল, জি, সম্মতি না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফুঁস করে শ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলে, মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এতদূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি, যে নৌকায় কেউ কখনো উঠতে পারবে না। সামিয়া মুলিন মুখে প্রকৃতি দেখে কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝল শুদ্ধর ফ্রেন্ড নাসিমের তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড, তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রূপ করল না। ভাবল না, একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখে, যেখানে সে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ। চাইলেই ভুলে যাওয়া যায়, মুখে যায়, মনে নয়। নাসিম প্রশ্ন করে, তুমি পড়াশোনা করছো? সামিয়া মৃদুস্বরে বলে, জি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমার ব্যাপারে কিভাবে জানলে? সামিয়া নাসিমের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলে, আমার কাজিনদের থেকে শুনেছি। আর মাইরা তো আমাদের গ্রামেরই মেয়ে। নাসিম সাথে সাথে প্রশ্ন করে, বারবিডল জানে? সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্নটা করল। সামিয়া জিজ্ঞেস করে, বারবিডলকে? নাসিম চুপ থাকল। সামিয়া হয়তো বুঝল, তাই আর জিজ্ঞেস না করে উত্তর করল, আমি এসব ব্যাপারে জানি না। তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবিও জানে না। নাসিম কিছুটা বিব্রতবোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাসিম আবারও প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ড আছে? সামিয়া মৃদু হেসে বলে, জি। নাসিম চোখ বুজে বলে, ওহ ওকে, নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশনস। বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়ই। ছেলেটার ভাগ্য আছে বলতে হবে। সামিয়া ঘাড় ফিরিয়ে নাসিমের দিকে তাকায়। অতঃপর বলে, সে বিবাহিত। সামিয়ার কথাটা শুনে নাসিম ভ্রু কুঁচকাল। একটু পর চোখ মেলে সামিয়ার দিকে তাকিয়ে বলে, এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রূপ করল। মেয়েটির মন খারাপ হয়। নিজেকে সামলে বলে, ঠিক যেমন আপনি। নাসিম থতমত খেয়ে তাকায়। গলা ছেড়ে বলে, ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাকে একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাট আমি ছেলে, আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। সামিয়া কিছু বলল না। নাসিম আবারও বলে, তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। সামিয়া মৃদু হেসে বলে, আপনি পারবেন। নাসিমের মুখ আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বারবিডলের একটা কানেকশন ছিল তার লাইফে। আর এখন বিয়ের সাথে সে কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকল। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তে ধীরে বাস থেকে নেমে যায়। ডট 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 মায়রা কলেজ শেষে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আজ মিলা কলেজ আসেনি বলে মায়রার মুড অফ।
পরিচিত কাউকে দেখে মাইরা সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে, সামিয়া আপু কেমন আছো? সামিয়া মাইরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আজ সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে ওঠায় তাড়াহুড়োয় খুচরো টাকা নেয়নি। দুটো 500 টাকার নোট নিয়ে বেরিয়েছে। এখন রিকশায় এসে বেকায়দায় পড়েছে। অতঃপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা, তোমার কাছে খুচরো 40 টাকা হবে বোন। মাইরা অসহায় কণ্ঠে বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে হয়তো। এটা চলবে না, 500 টাকা তো আমার কাছেও আছে। এটা হবে না। রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি আশেপাশের দোকানে দেখি পাই কি না। মাইরা মাথা নেড়ে বলে, আচ্ছা আপু। মাইরা এক সাইড দিকে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরা চায়, কিন্তু সবার একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে, কি করবে এখন? এই 500 টাকা দিয়ে দিবে? সে কত হিসাব করে দিন চালায়, 50 টাকা ও কত সেভ করে। সেখানে পুরো 500 টাকা গচ্চা যাবে। ভাবনার মাঝেই কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। সামিয়া ভাবনা রেখে দ্রুত পায় নাসিমের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া আমাকে 40 টাকা ধার দিতে পারবেন? নাসিম ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকালে সামিয়াকে দেখে অবাক হয়। আরও বেশি অবাক হয় তার কাছে 40 টাকা চাওয়ায়। ফোনে কথা বলা শেষ করে মৃদুস্বরে বলে, বুঝলাম না। সামিয়া হাত দিয়ে দাঁড় করিয়ে রাখা রিকশাওয়ালাকে দেখিয়ে বলে, তার কাছে খুচরা না থাকায় ভাড়া দিতে পারছে না। নাসিম কিছু বলল না। এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে 40 টাকা বের করে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। সামিয়া নাসিমের পাশে দাঁড়িয়ে ছোট করে বলে, ধন্যবাদ। এরপর নাসিমের দিকে তার হাতে থাকা 500 টাকা বাড়িয়ে দিয়ে বলে, আপনি এখান থেকে 40 টাকা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন। নাসিম তার ওয়ালেট পকেট রাখতে রাখতে সামিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মৃদুস্বরে বলে, লাগবে না। সামিয়া মাথা নেড়ে বলে, না না এমন করবেন না। আমি ঋণী হয়ে যাব আপনার কাছে। নাসিম হাতঘড়িতে একবার সময় দেখল। সে অফিসের একটা কাজে এখানে এসেছিল। কাজটি করে দ্রুত ফিরতে হবে। আগামীকাল ফ্লাইট। কিছু একটা ভেবে সামিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি কাউকে হেল্প করে সেটা ফেরত নিই না। একটু থেমে আবারও বলে, আমার মনে হয় আমরা একই নৌকার মাঝি। এটা সকালে প্রভু হয়েছে, সেই হিসেবে ধরে নাও উই আর জাস্ট ফ্রেন্ড। তাই এই হেল্প নর্মাল। এটুকু বলতেই নাসিমের ফোনে আবারও কল আসলে সে এক্সকিউজ মি বলে সামিয়ার পাশ কাটিয়ে চলে যায়। সামিয়া হাতের টাকা তার ব্যাগে রেখে উল্টো ঘুরতে গিয়েও ঘুরল না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গিয়েছে। শুধু পরিচিত না, ভীষণ পরিচিত। মনের ঘরে বাস করা সাহেব। শুদ্ধ ফারা হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারা চোখে মুখে ক্লান্তি। ভার্সিটির ক্লাস করে মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছে। শুদ্ধ বা হাতে কে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, খারাপ লাগছে পাখি? ফারাহ শুদ্ধর দিকে তাকিয়ে বলে, লাগছে, কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হবে। শুদ্ধ চারপাশে ঘাড় বাঁকিয়ে বলে, তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারায় আমার মনটা পুড়ে যাচ্ছে গো পাখি। ফারাহ ভ্রু কুঁচকে বলে, তোমার স্পেশাল আইসক্রিম তুমিই খাও, আমি নর্মাল আইসক্রিমই খাবো। শুদ্ধ আফসোসের সুরে বলে, না না, এসব কি বলো? বউ মানেই স্পেশাল। স্পেশাল বউকে নর্মাল আইসক্রিম খাওয়ানো যায়, কিন্তু এসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে পাখি। পার্কে বেশি পাওয়া যায়। ফারাহ ভ্রু কুঁচকে বলে, মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, পাখি তো পার্কে বেশি থাকে মেবি। স্পেশাল আইসক্রিম পাখির পেছনে ছাড়া পাওয়া যায় না, বুঝনাই পাখি। ফারাহ চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধর বাহুতে কয়েকটা পপ মেরে বলে, ছি, তুমি জীবনে ভালো হবে না। আমার আইসক্রিম খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। খাবই না আর। কথাটা বলে ধুপোথাপ পা ফেলে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারাহ। শুদ্ধ হাসল, কিছু বলল না। দোকান থেকে দুটো আইসক্রিম কিনে ফারাহ পিছু যায়। ফারাহ গাড়িতে উঠে বসেছে। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফারাহ সামনে আইসক্রিম বাড়িয়ে দিলে ফারাহরে গে বলে, এগুলো নিয়ে যাবে তুমি? খাওয়ার রুচি নষ্ট করে দিয়ে এখন বমি করাতে চাইছো? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ভালোবাসি তো। নর্মাল আইসক্রিম চাইলে নর্মাল আইসক্রিম এনে দিলাম। নাও পাখি বউ, খেয়ে নাও। ফারাহ আইসক্রিম দুটো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর ঠাস করে রেখে বলে, তুমি কিনেছ?
তুমিই খাবে। আমার মুখের খাবার কেড়ে নেয়াই তোমার কাজ। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম না খাওয়ানোর আফসোসে বউটা এত রাগ গো করছে। কি যে করি। ফারাহ রে গে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আর চোখে ফারাহকে দেখে বলে, রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলা চোখে দেখলে প্রবলেম হয় পাখি। বেড রুমে গিয়ে আমাকে খাবে কেমন? ফারাহ দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। তার নিজেকেই দুটো অপ দিতে ইচ্ছে করছে। শুদ্ধ গাড়ির গ্লাস দুটো তুলে দিয়ে এগিয়ে এসে ফারাহ ঠোঁটজোড়ায় কয়েকটা শুকনো চুমু খেয়ে গালে গাল ঘষে মৃদুস্বরে বলে। এভাবে তাকালে ফারাহ পাখিকে আগুন সুন্দরী লাগে। আমার সত্যি প্রবলেম হয় পাখি। শুদ্ধর কথা বলার ধরনে ফারাহ যা পায়। শুদ্ধ মৃদু হাসল, আর কিছু বলল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। ডট ডট সামিয়া ভেজা চোখে শুদ্ধ আর ফারাহকে পুরোটা সময় দেখল। গাড়ির ভেতর ওঠার পর আর দেখতে পায়নি। ওই আবদ্ধ গাড়িতেই দৃষ্টি নিবন্ধ করে রেখেছিল। শুদ্ধর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় 1 বছরের মাথায় শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তাও আবার সেই মেয়েটার সাথে, যে শুদ্ধর বউ। তার খারাপ লাগা শোভা পায় না, কিন্তু মন কি মানে। ভাবনার মাঝেই কখন যে রাস্তার অনেকটা মাঝখানে চলে এসেছে, মেয়েটি বুঝতেই পারেনি। পিছন থেকে মনে হলো মায়রার চিৎকার শুনতে পায়। স্বামী, বাকিটুকু আর শুনতেই পায় না, যেন ডাকটুকু থেমে গেল। স্বামীর চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলকে স্বামীর স্থান হয় কয়েক হাত দূরে। একটি বর্ষর মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েছে পিছালা রাস্তার ওপর। মেয়েটির মনে হলো দুনিয়া থেমে গিয়েছে। নজরবিহীন দেহ পিছালা রাস্তার উপর পড়ে রইল। স্থির দৃষ্টি নিবন্ধু শুদ্ধদের ছুটে চলা গাড়িটির দিকে, যে গাড়ি চিরে চিরে অদৃশ্য হতে লাগলো। স্বামীর চোখজোড়াও বুঝে আসলো। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, সাহেব ভালো থাক কবেন। কথাটুকু বলেই চোখজোড়া বুঝে নেয়। মায়রা দৌড়ে এসে স্বামীর পাশে বসে। মেয়েটির পুরো শরীর কাঁপছে। এই তো একটু আগেই একটি সুস্থ সবল স্বামীর সাথে কথা বলল মায়রা। মাত্র কয়েক মিনিটের মাঝেই কি হয়ে গেল। মায়রার নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখল সবাই চেয়ে আছে, কেউ এগোয় না। মায়রা কাঁদতে ইচ্ছে করল। এরা মানুষ না, যা নো শহরের মানুষেরা কি এমনই হয়? মায়রার স্বামীর গালে হাত দিয়ে ডাকতে লাগলো, আপু, স্বামীয়া আপু, প্লিজ চোখ খোলো। স্বামীয়া চোখ খোলে না, কিন্তু থেকে থেকে কেমন ভারী নিঃশ্বাস ফেলে। মায়রা স্বামীর পাশে থেকে উঠে পা সামনে এগোলে নাসিমকে দেখে কান্নামাখা গলায় বলে, ভাইয়া, একটা হেল্প করুন প্লিজ। নাসিম ঢোক গিলে কোনোরকমে বলে, কি হয়েছে বারবি? বাকিটুকু আর বলল না। মায়রা নিজেই দৌড়ে স্বামীর কাছে এসে স্বামীর পাশে বসে বলে, ভাইয়া, স্বামীয়া আপুকে হসপিটালে নিতে হবে। আপু কথা বলছে না, আপুকে হসপিটালে নিয়ে চলুন না ভাইয়া। নাসিম দৃষ্টি নিচু করলে তা তো স্বামীয়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই তো কয়েক মিনিট আগেই মেয়েটি তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইল। এটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মায়রা নাসিম কল এখনো দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নাসিমের সামনে এসে অনুরোধের স্বরে বলে, ভাইয়া, আপনি অন্তত দয়া করে আপুকে হসপিটালে নিয়ে চলুন। এখানে কেউ এগিয়ে আসছে না। চলুন প্লিজ, লেট করলে আপুর কিছু হয়ে যাবে তো। নাসিমের সম্বিত ফিরে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে স্বামীর পাশে বসে নিজের সকল জড়তা কাটিয়ে তা তোয়া স্বামীয়াকে কোলে তুলে নেয়। এরপর দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। স্বামীর বা হাত ছেড়ে দেয়া, নাক মুখে তের ছিটে ফোটা। মায়রা নাসিমের পিছু পিছু দৌড়ায়। নাসিম তার ব্যাকসিটের দরজা খুলে স্বামীয়াকে শুয়ে দেয়। মায়রা নিজে থেকেই স্বামীর মাথার কাছে উঠে বসে স্বামীর মাথাটা নিজের কেলে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলুন প্লিজ। নাসিম মায়রার দিকে তাকালো। মায়রার চোখে পানি। নাসিম অবাক হলো, স্বামীর সাথে মায়রাকে কখনো দেখেনি। অথচ মায়রা এই মেয়েটার জন্য এত ভাবছে কেন? ভাবনা রেখে দ্রুত গাড়িতে উঠে বসে মায়রা স্বামীর গালে হাত দিয়ে একটু পর পর ডাকে, স্বামীয়া আপু, স্বামীয়া আপু, ঠিক আছো? একটু আগেই তো আমার সাথে কথা বললে। স্বামীয়া আপু। নাসিম গাড়ির স্পিড বাড়ায়। সামনের আয়নায় একবার দৃষ্টি পড়লে মায়রার কান্নামাখা মলিন মুখ দেখল। মায়রার কণ্ঠ কানে বাড়ি খায়, স্বামীয়া আপু, ও স্বামীয়া আপু। নাসিম বিড়বিড় করে উচ্চারণ করে, স্বামীয়া। এরপর মৃদুস্বরে বলে, মেয়েটিকে। মায়রা স্বামীয়ার দিকে চেয়ে বলে,
এটা তো সামিয়া আপু, আপনার বন্ধু শুদ্ধ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল। আপনি চিনেন না আপুকে? কথাটা বলে মায়রা আবারও সামিয়াকে ডাকে। নাসিমের চোখে মুখে আরও বিস্ময়ে ভর করে। শুদ্ধর সাথে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। আর মেয়েটি? নাসিম আর ভাবতে পারলে না। হসপিটালে এসে সামিয়াকে অতীতে নিতে হয়। মেয়েটির অবস্থা গুরুতর। মায়রার টেনশনে মাথা কাজ করছে না। হঠাৎই মনে পড়ল ইরফান তাকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না। তাকে না খুঁজে পেয়ে ইরফানের অবস্থা কি হবে? কি করবে এখন? কিছুটা দূরে নাসিমকে দেখে মায়রা এগিয়ে গেল সেদিকে। এরপর মৃদুস্বরে বলে, ভাইয়া আপনার ফোনটা একটু দিবেন। নাসিম ঘাড় ঘুরিয়ে একবার মায়রার দিকে তাকায়। সাথে সাথে দৃষ্টি নিচু করে বলে, ফোন নেই। তখনই নাসিমের ফোন বেজে ওঠে। মায়রা অদ্ভুতভাবে তাকায় নাসিমের দিকে। নাসিম কিছুটা বিব্রত হয়, তবে সে মাথা তুলল না। ফোন বের করে কলে কথা বলে পকেট ফোন রেখে দেয়। মায়রা আবারও বলে, ভাইয়া ফোনটা একটু দিন না। 2 মিনিট পরেই দিয়ে দিচ্ছি। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বারবিডলের এভাবে বলা কথা তাকে কতটা কষ্ট দিচ্ছে, মেয়েটি যদি জানত। নিজেকে সামলায়। গলা ভিজিয়ে শক্ত কণ্ঠে বলে, সরি, দিতে পারবো না। কথাটা বলে নাসিম রোগ গিলল, যেন একটা বর্ষর কাটে গিলে ফেলেছে। মায়রা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুত কেন? ইনি না ইরফানের ফ্রেন্ড? তাহলে এমন অদ্ভুত কেন বুঝল না? কোথায় ভাবল ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু সে তো ফোনই পাচ্ছে না। এখন ইরফানকে কিভাবে বলবে সে এই হসপিটালে? দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালে ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুত পায় তার দিকে আসছে। মায়রা মৃদুস্বরে বলে, শিশরাজ। নাসিম মায়রার বলা আনকমন নিকনেমটি শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ডুব গিলে। মায়রা ইরফানের দিকে এক পা বাড়ানোর আগেই ইরফান মায়রাকে হাতে জাপটে ধরে তার বুকে। নাসিম দেখল ইরফানের হাতের বন্ধনীর মাঝে মায়রাকে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েক পা বাম দিকে সরে দূরে গিয়ে দাঁড়ায়। ইরফান মায়রাকে শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে তোমার? তুমি কি সিক? মায়রা ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মায়রার সাদা হিজাবে চিটে ফোটা দেখে ভীতুস্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড বার্ড ফ্লাওয়ার, আর ইউ ওকে? কথাটা বলতে বলতে ইরফানের দৃষ্টি আটকায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নাসিমের উপর। মুহূর্তেই চল শক্ত হয়ে যায়। মায়রা কোনোরকমে বলে, না না আমি ঠিক আছি। আমি তো। মায়রার কথা বলার মাঝে ইরফান নাসিমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এখানে কি করছিস তুই? মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলার কথাটুকু শেষ করতে পারে না। নাসিম ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, ইরফান আমি। ইরফান চিবিয়ে চিবিয়ে বলে, তোকে আমি খুব করব নাসিম। নাসিম রোগ গিলল। মায়রা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। ইরফান মায়রার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মায়রা ইরফানের দৃষ্টিতে পায়। ইরফান মায়রার হাত শক্ত করে ধরল। মায়রা হাতে ব্যয় থাপায়। বা হাতে ইরফানের হাত ছাড়াতে চায়, তবে পারে না। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মায়রা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না। পিছন থেকে নাসিম অসহায় চোখে তাকায়। সে জানত মায়রা তার ফোন থেকে ইরফানকে কল করলে ইরফান তাকে যাই বলুক, মায়রাকে কি না কি বলবে। ইরফানের মায়রার জন্য তার লাগে। প্রথম প্রথম মায়রাকে কত মারত, আজ আবার রবে না তো? তার জন্য বারবিডল আবারও মার খাবে। নাসিম জড়তা নিয়ে বলে, ইরফান ওকে কিছু বলিস না। আমি। ইরফান সাথে সাথে পিছু ফিরে ভস্ম করে দেয়া চোখে তাকায় নাসিমের দিকে। ইরফানের দৃষ্টিতে নাসিম থেমে যায়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না নাসিম। নাসিম মাথা নিচু করে নেয়। মায়রা কিছুই বুঝতে পারছে না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরফান মায়রার হাত টেনে এগিয়ে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নাসিমের দৃষ্টিতে অসহায়ত্ব। ইরফান মায়রাকে নিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিলে মায়রা ইরফানের দিকে তাকায়। মিনমিন করে বলে, আপনার কি হয়েছে? ইরফান ডান হাত তুলে মায়রার গাল চেপে ধরতে গিয়েও আলগা করে ফেলে হাত। দাঁতের দাঁত চেপে বলে, ইউ নো বার্ড ফ্লাওয়ার, আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি করে ফেলি। বাট আই কান্ট, কজ ইউ আর মাই। ইরফান বলার আগেই মায়রা বলে ওঠে, হাট। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মায়রার দিকে। মায়রা ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে,
আপনিরা বো করেছেন কেন শিসওয়ালা? ইরফান মৃদুস্বরে বলে, গাড়িতে বসো। মাইরা ঢোক গিলে বলে, আপনাদের দুই বন্ধুর মাঝে কি আমাকে নিয়ে ঝামেলা হয়? ইরফান শক্ত কণ্ঠে বলে, পপ রখেতে চাইছো? রাগিও না আমায়। ফার্স্ট বসো। মাইরা এসব ভাবনা রেখে বলে, আপনি। ইরফান মাইরাকে ঠেলে সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা শব্দ করে লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে। সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মাইরা দ্রুত ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিসওয়ালা? যাবেন না। আমার কথাটা একটু শুনুন। ইরফান চল শক্ত করে নেয়। গাড়ির ব্রেক কষে বা হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরার মুখ চেপে গে বলে, আবার ওখানে যাবি? তোরা আমার মাথাটা ঠান্ডা রাখতে দিবি না বলে মিশনে নেমেছিস? মাইরা তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মাইরার দিকে। মাইরার অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মাইরার মুখ থেকে তার হাত সরিয়ে নেয়। মাইরার ভাঙা গলায় বলে, আপনি আমাকে অকারণে গো দেখাচ্ছেন কেন শিসওয়ালা? আপনি যে বলেছিলেন আর গো দেখাবেন না। ইরফান কেমন করে যেন তাকায় মাইরার দিকে। একটু পর ইরফান মাইরাকে হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মৃদুস্বরে বলে, সরি। তোমার বডিতে এসব কিসের ব্লাড বার্ড ফ্লাওয়ার? এখানে কেন এসেছ? নাসিম। একটু বলে থেমে যায় ইরফান। নাসিমের কথা ভাবতেই প্রচণ্ড বউ উঠছে তার। সে বারবার মাইরার দিকে তাকিয়ে গনে হচ্ছে যেমন তেমনি নাসিম মাইরার আশেপাশে ছিল ভাবতেই ঠান্ডা গরম হয়ে যাচ্ছে। গো থেকেই মাইরাকে গায়ের সর্বশক্তি দিয়ে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা চোখ বুজল। ইরফানকে সে বুঝল, কিছু বলল না। ডান হাত ইরফানের পিঠে রেখে মৃদুস্বরে বলে, আপনি জানেন, শুদ্ধ ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে অ্যাক্সিডেন্ট করেছে। ওই আপুটার অবস্থা একটুও ভালো নয় শিসওয়ালা। মাইরার কথা শুনে ইরফান মাইরাকে ছেড়ে দেয়। অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরার চোখ জোড়া ভেজা, ভাঙা গলায় বলে, সামিয়া আপুর ওখানে নিয়ে যাবেন শিসওয়ালা? নিয়ে চলুন না। ইরফান ছোট করে বলে, পরে নিয়ে আসব। কথাটা বলে গাড়ি স্টার্ট দেয়। মাইরার অসহায় চোখে তাকায়, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরে আনবে বলেছে যখন, তখন আনবে। ডট 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 আপনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল। চাইলে দেখা করতে পারেন। ডক্টরের কথায় নাসিম দ্রুত মাথা তুলে তাকায়। সামিয়ার কথা মনে পড়তেই সে দ্রুত পায় ওটি রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে গিয়ে দেখল সামিয়া মেয়েটি কেমন যেন ছটফট করছে। নাসিম রোগ গিলল। সামিয়ার মুখ দেখলে তার বারবার শুদ্ধর কথা মনে পড়ছে। সামিয়া এমন ছটফট করছে কেন? নাসিমের কেমন যেন লাগলো। সামিয়া তার লালিত চোখজোড়া মেলে নাসিমের দিকে চেয়ে কিছু বলতে চাইছে যেন। নাসিম দ্রুত পায়ে এগিয়ে এসে সামিয়ার পাশে দাঁড়ায়। সামিয়া বহুকষ্টে আদো স্বরে বলে, ভাভাইয়া আপনার ঋণ। এটুকু বলে থেমে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটি। নাসিম বোধহয় বুঝেছে সামিয়ার কথা। তার ভীষণ খারাপ লাগছে এই মিষ্টি মেয়েটার এমন অবস্থা দেখে। নাসিম মৃদুস্বরে বলে, আমি তো তোমাকে বলেছি এজ আ ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করেছি। তোমার কি কষ্ট হচ্ছে? কথাটা বলে নাসিম খেয়াল করল সামিয়া হঠাৎই কেমন স্থির হয়ে যায়। নাসিম ভ্রু কুঁচকাল। ডক্টরের দিকে তাকিয়ে বলে, ওকে কি কোনো ইনজেকশন দিয়েছেন? ও শান্ত হয়ে গেল যে। আপনারা ওর ট্রিটমেন্ট করান প্লিজ। টাকা নিয়ে চিন্তা করবেন না, কেমন? ডক্টর সামিয়ার মুখের উপর কাপড় টেনে দিয়ে থিত স্বরে বলে, সি ইজ ডেড। কথাটা শুনতাই নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ডক্টরের দিকে। দৃষ্টি ঘুরিয়ে সামিয়ার উপর টানা সাদা কাপড়টির উপর নজর বুলায়। তার চোখের সামনে ভেসে উঠল সামিয়া বেশ কিছুক্ষণ আগে তার সামনে 500 টাকার নোট বাড়িয়ে দিয়ে হেল্প চেয়েছিল। অথচ সেই মেয়েটা আর নিঃশ্বাস নিচ্ছে না। নাসিম কেমন নির্জীব চোখে চেয়ে রইল। খেয়াল করল সামিয়ার বা হাত বেড থেকে নেমে অনেকটা ঝুলে আছে। হাতের ফাঁক থেকে একটি কাগজ পড়ে গেল। নাসিম নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নিল। কাপা হাতে 3টে ভাঁজ খুললে প্রথমেই চোখে পড়ে টিল্ড, প্রিয় শুদ্ধ সাহেব। নাসিম চিঠিটায় চোখ বুলায়। পুরো লেখাটুকু পড়ে তার গলায় কাটা বিঁধল কেন যেন। কাগজটি ভাঁজ করে পকেট রেখে দেয়। হাতে তার মুখে হাত বুলায়। ঠিক কতক্ষণ যে এভাবে বসে থাকলো জানে না। সামিয়ার হাতটার দিকে চেয়ে থাকলো বেশ অনেকক্ষণ। এরপর কাপা হাতে সামিয়ার হাত ধরে ধরা গলায় বলে, তোমাকে ভালো বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপ থেকে গেল সামিয়া।
বাড়ি ফিরে মায়েরা ইরফানকে অনেকক্ষণ থেকে বলছে স্বামীর খবর নিতে। মেয়েটি কতগুলো ধমক খেয়েছে, আবার ইরফানকে বুঝিয়েছে। ইরফান সবশেষে মায়েরার কথা ভেবে তার সব রাগ ও জেদ সরিয়ে রেখে নাসিমের নাম্বারে কল করে। ওপাশ থেকে নাসিমের ভারী গলা ভেসে আসে, ইরফান, মেয়েটি মা রাগিয়েছে রে। নাসিমের কথাটা শুনে মায়েরা ইরফান জনের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান ঢোক গিলে বলে, হোয়াট? নাসিম কথা বলতে পারে না। মেয়েটি তার চোখের সামনে মা রাগিয়েছে। এই তো আজকেই দেখা হলো মেয়েটির সাথে। নাসিম তাকে হয়তো কথার কথা বন্ধু বলেছিল, কিন্তু মেয়েটি থেকে গেলে তাদের মাঝে বন্ধুত্ব হতো না। মায়রা হাতের মাঝে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। ইরফান কল কেটে দ্রুত মায়রাকে আগলে নেয় তার সাথে। মৃদুস্বরে বলে, কাঁদছো কেন বার্ডফ্লাওয়ার? তুমি তো তাকে সেভাবে চিনতে না। মায়রা ফোপাতে ফোপাতে বলে, আমার অনেক ফ্রেন্ড হয়েছে শিসওয়ালা, কিন্তু এমন মেয়ের সাথে কখনো পরিচয় হয়নি যার বাবা মা নেই। সামিয়া আপুই একমাত্র ছিল, যার বাবা মা কেউ ছিল না। আমি জানি বাবা মা না থাকলে কিভাবে বড় হতে হয়। আমার তো সামিয়া আপুকে নিজের বোন মনে হতো। সামিয়া আপু হয়তো তার দুঃখ আমাদের বলেনি, কিন্তু আমি জানি সে অনেক দুঃখ নিয়ে বড় হয়েছে। আপুটা কোথায় হারিয়ে গেল? আমার খুব কষ্ট হচ্ছে। পরদিন সকাল সকাল সামিয়া তার মামার বাড়ি থেকে বেরিয়েছে। ঘড়িতে তখন 9:10। সামিয়া তার মামা মামিকে না বলেই বেরিয়ে এসেছে। অনেকটা পথ এসে তার মামিকে কল করে বলে দিয়েছে সে শহরে ফিরে যাচ্ছে। এখানে থেকে আর কোনো রিস্ক নিতে চায় না সে। বাস স্ট্যান্ডে গিয়ে টিকিট কেটে বাসে উঠে বসে সামিয়া। আর 15 মিনিট পর বাস ছাড়বে বলেছে। নাসিমকে সকাল সকাল তার মা বাড়ি থেকে বেরতে দেখে তিনি এগিয়ে এসে বলেন, কোথায় যাচ্ছিস বাবা? নাসিম মায়ের কথায় দাঁড়িয়ে পড়ল। গতরাত থেকে তার মায়ের সাথে কথা বলেনি সে। প্রচণ্ড রেগে আছে তার মায়ের উপর। তাকে না জানিয়ে কি করে বিয়ের ব্যাপারে এতটা এগোতে পারল। তার মা কি জানে না তার সিচুয়েশন? আবারও মায়ের ডাকে নাসিম পিছু ফিরে তাকালো। তুই কি আমার উপর রাগ করেছিস বাবা? আমার কি ইচ্ছে করে না ছেলের বউ ঘরে আনতে? কেন এমন জেদ করছিস বলতো? কোথায় যাচ্ছিস না খেয়ে দেয়ে? নাসিম শক্ত গলায় বলে, আনতে যাচ্ছি। খাবারে মিশিয়ে খাইয়ে দিও, তাহলে আর আফসোস হবে না ছেলের বউয়ের জন্য। কারণ আমি তো বেঁচেই থাকব না। মুহূর্তেই নাসিমের মায়ের চোখজোড়া ভরে ওঠে। ভারী গলায় ডাকে, নাসিম। নাসিম চোখ বুজল সম্বরণ করে মৃদুস্বরে বলে, সরি মা। একটু থেমে আবারও বলে, বিয়ের শব্দটা আমার সামনে উচ্চারণ করে পুরনো খাবার তাজা করে দিও না মা, প্লিজ। কথাটা বলে হনহন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। নাসিমের মায়ের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তার ছেলের জীবন কি আর গোছানো হবে না? নাসিম গ্রামের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডে এসেছে। তার অফিসের লোককে কল করে জানিয়েছে তার মাকে যেন গ্রাম থেকে নিয়ে যায়। সে বাসে যাবে। বাসে যাওয়া আসার অভ্যাস নাসিমের আগে থেকেই আছে। মাঝে মাঝে গাড়ি ছাড়া এভাবেও ভালো লাগে। বাসের সামনে দাঁড়িয়ে সেদিনের কথা মনে পড়ল, যেদিন সে মায়রার পাশের সিটে বসায় মায়রা চেঁচিয়ে উঠেছিল। এরপর সে সিট এক্সচেঞ্জ করেছিল। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেলল। সে মায়রার দিক থেকে কখনো কোনো সাইন পায়নি, তবে সে সবসময় মায়রাকে নিয়ে ভাবত, সবটা সময়। কিন্তু তখন জানত না মায়রা তারই বন্ধুর ভালোবাসার সাথে বউ। ভাবনাগুলো চেপে বাসে উঠে পড়ল। এগিয়ে গিয়ে সিট নম্বর অনুযায়ী একটি ফাঁকা সিটে নাসিম বসে পড়ে। কেউ পাশে বসায় সামিয়া চোখ মেলে পাশে তাকিয়ে নাসিমকে দেখে অবাক হয়ে বলে, আপনি এখানে বসছেন কেন? নাসিম বাম দিকে সামান্য ঘাড় বাঁকিয়ে বলে, এটা আমার। সামিয়াকে দেখে থেমে যায়। আরে এটা সেই মেয়ে না যে গতরাতে তার কাছে এসে বিয়ে ভাঙতে বলেছিল? হ্যাঁ সেই মেয়েই তো। কিছু বলল না, সোজা হয়ে বসে গলা জেরে বলে, এটা আমার সিট। সামিয়া কিছু বলল না, জানালার দিকে আরেকটু চেপে বসল। নাসিম ব্যাপারটা বুঝতে পেরে সেও ডান দিকে একটু সরে বসল। ডান পা খানিকটা বেরিয়ে আছে। এভাবেই থাকলো নাসিম। সামিয়া যদিও আর চোখে দেখেছে, কিন্তু কিছু বলল না। মনে মনে বেশ বিরক্ত হলো। দুনিয়ায় আর মানুষ ছিল না, এই লোককেই এখানে বসতে হলো। তার চেয়েও বড় কথা, কোনো মেয়ে ছিল না। ও লাগলো সামিয়ার। কিছু বলতেও পারছে না, শুইতেও পারছে না। কয়েক সেকেন্ডের মাঝে বাস ছেড়ে দেয়। সামিয়া জড়সড় হয়ে বসেছে। জানালা খুলে রাখায় মৃদু হাওয়া জানালার ফাঁক দিয়ে ভেতরে এসে সামিয়া নাসিমের গা ছুঁয়ে দেয়। বাস চলতে থাকে।
সামিয়ার দৃষ্টি শারীরিকভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলোর পানে, যা আপাতদৃষ্টিতে চলমান মনে হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে যায়। সামিয়া আর চোখে নাসিমের দিকে তাকালে দেখল নাসিম সিটে মাথা এলিয়ে চোখ বুজে আছে। দৃষ্টি ফিরিয়ে নিয়ে আবারও দৃষ্টি বাইরে নিবন্ধ করে। রাতে ঠিক করে ঘুম না হওয়ায় সামিয়ার চোখে ঘুম ধরা দেয়। অনিচ্ছা সত্ত্বেও কিছুক্ষণের মাঝে সামিয়া ঘুমিয়ে যায়। এদিকে নাসিমের একই অবস্থা। কখন ঘুমিয়েছে বুঝতেই পারেনি। হঠাৎই বাঁশের ঝাঁকুনিতে নাসিম, সামিয়া জনের মাথা একসাথে ধাক্কা লাগে। ধাক্কাটা বেশ জোরেই লেগেছে। সামিয়া, নাসিম জনের কাঁচা ঘুম ভেঙে যায়। ঘুমু ঘুমু চোখ মেলে তাকালে জনের চোখাচোখি হয়। ব্যাপারটা কি হয়েছে কেই ঠিক করে বুঝতে পারছে না। যখন বুঝল জনের মাথা একসাথে ঠেকিয়ে আছে, নাসিম দ্রুত সোজা হয়ে বসে। সামিয়া নিজেও সোজা হয়ে ডান হাতে মাথার ডান পাশ টলে। অনেক ব্যয় থাপিয়েছে বেচারি। নাসিম আর চোখে দেখল সামিয়া মাথা ডলছে। সে গলা চেড়ে বলে, সরি। সামিয়া মৃদুস্বরে বলে, আমিও সরি। নাসিম আর কিছু বলল না। সামিয়া বামদিকে সিটে মাথা এলিয়ে রেখে চোখ বুজল। প্রায় ঘণ্টাখানেক সময় পেরিয়ে যায়। নাসিম ঘুমায়নি। হেলান দিয়ে চোখ বুজে রেখেছে। সামিয়া বোধহয় ঘুমিয়েছে। রাস্তার মোড় ঘুরতে গিয়ে সামিয়া ঘুমের ঘোরে এবার নাসিমের সাথে জোরেসোরে এক ধাক্কা খায়। বেচারির ঘুম তো ভেঙেছে, সাথে নাসিমের অদ্ভুত দৃষ্টি দেখে মেয়েটি যায় নুয়ে পড়ে। মাথা নিচু করে মিনমিন করে বলে, ভাইয়া আমি সরি, আসলে ঘুমিয়ে থাকায় বুঝতে পারিনি। নাসিম বেশ কিছুক্ষণ চুপ থাকে। সামিয়ার কথার উত্তর না করে প্রশ্ন করে, বিয়ে ভেঙে দিতে বলছিলে কেন? সামিয়া সাথে সাথে মাথা তুলে নাসিমের দিকে তাকায়। সে তো অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতে পারে না। আর কারণটা সে নাসিমকে কি করে বলবে, যেখানে নাসিম শুদ্ধর ফ্রেন্ড। সামিয়া নাসিমকে শুদ্ধর ফ্রেন্ড হিসেবে চেনে। তবে নাসিমের সাথে তার মামা বিয়ে দিতে চাইছিল, এটা সে গতকাল নাসিমকে বিয়ে ভেঙে দিতে বলার কথা আসার পর নাসিমকে দেখে চিনেছিল। এরপর তার কাজিনদের কাছে শুনেছিল নাসিম মাইরাকে পছন্দ করত। তার কাজিন কোথা থেকে জেনেছে সামিয়া তা জানে না। কিন্তু নাসিম তাকে বিয়ে করতে গিয়েছিল মাইরাকে পছন্দ করার পরও। ব্যাপারটা সামিয়ার কাছে একটু অদ্ভুত লেগেছে। আবার ভেবেছিল হয়তো নাসিম মুভ অন করে ফেলেছে, কিন্তু সে তো পারেনি। নাসিম আবারও বলে, বলছো না যে? সামিয়া জবাব দেয়, আপনি মাইরাকে ভুলে গিয়ে মুভ অন করেছেন, কিন্তু সবাই তো এক নৌকার মাঝি নয়। আমার নৌকা আলাদা। নাসিম বিস্ময়ে দৃষ্টিতে তাকায় সামিয়ার দিকে। সামিয়া কথাটা বলে দৃষ্টি ফিরিয়ে নেয় নাসিমের দিক থেকে। নাসিম অবাক হয়ে বলে, হ্যালো মিস, আমি বিয়েতে সম্মতি দিলে এতক্ষণে তুমি আমার বউ থাকতে। সামিয়া বাইরে দৃষ্টি রেখে উত্তর করল, জি, সম্মতি না দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। নাসিম ফুঁস করে শ্বাস ফেলে বিরক্তি কণ্ঠে বলে, মা আমাকে না জানিয়ে তোমাদের বাড়ি নিয়ে গিয়েছিল, নয়তো এই টপিক এতদূর গড়াতো না। আর তাছাড়া আমি এমন নৌকার মাঝি, যে নৌকায় কেউ কখনো উঠতে পারবে না। সামিয়া মুলির মুখে প্রকৃতি দেখে কেন যেন তার ভালো লাগছে না। সে বুঝল শুদ্ধর ফ্রেন্ড নাসিমের তার মতোই অবস্থা। সে তার ফ্রেন্ড, তার কাজিনদের মতো নাসিমকে নিয়ে বিদ্রূপ করল না। ভাবল না একজন বিবাহিত মেয়ের জন্য কেন জীবন থেমে রাখে, যেখানে সে সুখে শান্তিতে সংসার করছে। কথাগুলো বলা যতটা সহজ, মানা কি ততটা সহজ। চাইলেই ভুলে যাওয়া যায়, মুখে যায়, মনে নয়। নাসিম প্রশ্ন করে, তুমি পড়াশোনা করছো? সামিয়া মৃদুস্বরে বলে, জি, অনার্স সেকেন্ড ইয়ারে। আমার ব্যাপারে কিভাবে জানলে? সামিয়া নাসিমের দিকে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিয়ে বলে, আমার কাজিনদের থেকে শুনেছি। আর মাইরা তো আমাদের গ্রামেরই মেয়ে। নাসিম সাথে সাথে প্রশ্ন করে, বারবিডল জানে? সামিয়া অদ্ভুতভাবে তাকায়। নাসিম কেমন যেন হঠাৎই বিচলিত হয়ে প্রশ্নটা করল। সামিয়া জিজ্ঞেস করে, বারবিডল কে? নাসিম চুপ থাকল। সামিয়া হয়তো বুঝল, তাই আর জিজ্ঞেস না করে উত্তর করল, আমি এসব ব্যাপারে জানি না। তবে আপনি তার জন্য দেবদাস হয়েছেন এটা মেবিও জানে না। নাসিম কিছুটা বিব্রতবোধ করে। সামিয়া দীর্ঘশ্বাস ফেলল। নাসিম আবারও প্রশ্ন করে, তোমার বয়ফ্রেন্ড আছে? সামিয়া মৃদু হেসে বলে, জি। নাসিম চোখ বুজে বলে, ওহ ওকে, নিউ লাইফের জন্য কংগ্রাচুলেশনস। বয়ফ্রেন্ডকে বিয়ে করবে বলে বাড়ি থেকে পালাচ্ছ নিশ্চয়ই। ছেলেটার ভাগ্য আছে বলতে হবে। সামিয়া ঘাড় ফিরিয়ে নাসিমের দিকে তাকায়। অতঃপর বলে, সে বিবাহিত। সামিয়ার কথাটা শুনে নাসিম ভ্রুকুঁচকাল।
একটু পর চোখ মেলে সামিয়ার দিকে তাকিয়ে বলে, এক বিবাহিত ছেলের জন্য তুমি বিয়ে করছো না? নাসিমের কথাটা সামিয়ার পছন্দ হলো না। তার মনে হলো, তার ফ্রেন্ড কাজিনদের মতো নাসিমও তাকে নিয়ে বিদ্রূপ করল। মেয়েটির মন খারাপ হয়। নিজেকে সামলে বলে, ঠিক যেমন আপনি। নাসিম থতমত খেয়ে তাকায়। গলা ছেড়ে বলে, ছেলে আর মেয়ের মাঝে অনেক তফাৎ আছে। তোমাকে একদিন না একদিন বিয়ে করতেই হবে। বাট আমি ছেলে, আমার জন্য সিঙ্গেল থাকাটা খুব বেশি প্রবলেম হবে না। সামিয়া কিছু বলল না। নাসিম আবারও বলে, তোমার মুভ অন করে বিয়ে করা উচিত। সামিয়া মৃদু হেসে বলে, আপনি পারবেন। নাসিমের মুখ আগের চেয়েও মলিন হলো। বিয়ে শব্দটার সাথে বারবিডলের একটা কানেকশন ছিল তার লাইফে। আর এখন বিয়ের সাথে সের কানেকশন পায়। বিয়েটা হয়তো আর সম্ভব নয় তার দ্বারা। বাস কাঙ্ক্ষিত জায়গায় এসে দাঁড় করালে নাসিম দীর্ঘশ্বাস ফেলে সিট থেকে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে বাস থেকে নেমে যায়। সামিয়া বেশ কিছুক্ষণ বসে থাকল। একে একে সবাই নেমে গেলে সামিয়া আস্তে ধীরে বাস থেকে নেমে যায়। ডট 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 মাইরার কলেজ শেষে কলেজ থেকে বাইরে বেরিয়ে আসে। এক সাইডে দাঁড়িয়ে ইরফানের অপেক্ষা করে। আজ মিলা কলেজ আসেনি বলে মাইরার মুড অফ। পরিচিত কাউকে দেখে মাইরার সামনের দিকে এগিয়ে যায়। পিছন থেকে মেয়েটির কাঁধে হাত রেখে বলে, সামিয়া আপু কেমন আছো? সামিয়া মাইরার ডাকে পিছু ফিরে তাকায়। সে এখানে টিউশন পড়াতে এসেছে। আজ সকাল সকাল গ্রাম থেকে এসে জমানো কাজগুলো করে ঘুমিয়ে গিয়েছিল। লেট করে ঘুম থেকে ওঠায় তাড়াহুড়োয় খুচরো টাকা নেয়নি। দুটো 500 টাকার নোট নিয়ে বেরিয়েছে। এখন রিকশায় এসে বেকায়দায় পড়েছে। অতপর মাইরার উদ্দেশ্যে বলে, মাইরা, তোমার কাছে খুচরো 40 টাকা হবে বোন। মাইরা অসহায় কণ্ঠে বলে, না আপু, আমার কাছে 500 টাকার নোট আছে হয়তো। এটা চলবে না। 500 টাকা তো আমার কাছেও আছে। এটা হবে না। রিকশাওয়ালা দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি আশেপাশে দোকানে দেখি পাই কি না। মাইরা মাথা নেড়ে বলে, আচ্ছা আপু। মাইরা এক সাইড দিকে আবারও দাঁড়িয়ে ইরফানের জন্য অপেক্ষা করে। সামিয়া আশেপাশে বেশ কয়েকটা দোকানে খুচরা চায়, কিন্তু সবার একই উত্তর, খুচরা নেই। সামিয়া হতাশার নিঃশ্বাস ফেলে, কি করবে এখন? এই 500 টাকা দিয়ে দিবে? সে কত হিসাব করে দিন চালায়, 50 টাকা ও কত সেভ করে। সেখানে পুরো 500 টাকা গচ্চা যাবে। ভাবনার মাঝেই কিছুটা দূরে নাসিমকে দাঁড়িয়ে থাকতে দেখল। সামিয়া ভাবনা রেখে দ্রুত পায় নাসিমের দিকে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া আমাকে 40 টাকা ধার দিতে পারবেন? নাসিম ফোনে কথা বলছিল। পরিচিত কণ্ঠ পেয়ে পিছু ফিরে তাকালে সামিয়াকে দেখে অবাক হয়। আরও বেশি অবাক হয় তার কাছে 40 টাকা চাওয়ায়। ফোনে কথা বলা শেষ করে মৃদুস্বরে বলে, বুঝলাম না। সামিয়া হাত দিয়ে দাঁড় করিয়ে রাখা রিকশাওয়ালাকে দেখিয়ে বলে, তার কাছে খুচরা না থাকায় ভাড়া দিতে পারছে না। নাসিম কিছু বলল না। এগিয়ে গিয়ে তার ওয়ালেট থেকে 40 টাকা বের করে রিকশাওয়ালাকে ভাড়া মিটিয়ে দেয়। সামিয়া নাসিমের পাশে দাঁড়িয়ে ছোট করে বলে, ধন্যবাদ। এরপর নাসিমের দিকে তার হাতে থাকা 500 টাকা বাড়িয়ে দিয়ে বলে, আপনি এখান থেকে 40 টাকা নিয়ে বাকিটা আমাকে ফেরত দিন। নাসিম তার ওয়ালেট পকেট রাখতে রাখতে সামিয়ার দিকে ভ্রু কুঁচকে তাকায়। মৃদুস্বরে বলে, লাগবে না। সামিয়া মাথা নেড়ে বলে, না না এমন করবেন না। আমি ঋণী হয়ে যাব আপনার কাছে। নাসিম হাতঘড়িতে একবার সময় দেখল। সে অফিসের একটা কাজে এখানে এসেছিল। কাজটি করে দ্রুত ফিরতে হবে। আগামীকাল ফ্লাইট। কিছু একটা ভেবে সামিয়ার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে, আমি কাউকে হেল্প করে সেটা ফেরত নিই না। একটু থেমে আবারও বলে, আমার মনে হয় আমরা একই নৌকার মাঝি। এটা সকালে প্রভু হয়েছে। সেই হিসেবে ধরে নাও, উই আর জাস্ট ফ্রেন্ড। তাই এই হেল্প নর্মাল। এটুকু বলতেই নাসিমের ফোনে আবারও কল আসলে সে এক্সকিউজ মি বলে সামিয়ার পাশ কাটিয়ে চলে যায়। সামিয়া হাতের টাকা তার ব্যাগে রেখে উল্টো ঘুরতে গিয়েও ঘুরল না। পরিচিত কেউ দৃষ্টিতে আটকে গিয়েছে। শুধু পরিচিত না, ভীষণ পরিচিত। মনের ঘরে বাস করা সাহেব। শুদ্ধ ফারা হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। ফারা চোখে মুখে ক্লান্তি। ভার্সিটির ক্লাস করে মেয়েটি ক্লান্ত হয়ে গিয়েছে। শুদ্ধ বা হাতে কে নিজের সাথে জড়িয়ে নিয়ে মৃদুস্বরে বলে, খারাপ লাগছে পাখি? ফারাহ শুদ্ধর দিকে তাকিয়ে বলে, লাগছে, কিন্তু আইসক্রিম খেতে পারলে সব ক্লান্তি দূর হবে। শুদ্ধ চারপাশে ঘাড় বাঁকিয়ে বলে, তোমাকে স্পেশাল আইসক্রিম খাওয়াতে না পারায় আমার মনটা পুড়ে যাচ্ছে গো পাখি। ফারাহ ভ্রু কুঁচকে বলে, তোমার স্পেশাল আইসক্রিম তুমিই খাও।
আমি নর্মাল আইসক্রিমই খাবো। শুদ্ধ আফসোসের সুরে বলে, না না, এসব কি বলো? বউ মানে স্পেশাল। স্পেশাল বউকে নর্মাল আইসক্রিম খাওয়ানো যায়। কিন্তু এসব স্পেশাল আইসক্রিম যেখানে সেখানে পাওয়া যায় না, বুঝলে পাখি। পার্কে বেশি পাওয়া যায়। ফারাহ ভ্রু কুঁচকে বলে, মানে? শুদ্ধ মিটিমিটি হেসে বলে, পাখি তো পার্কে বেশি থাকে মেবি। স্পেশাল আইসক্রিম পাখির পেছনে ছাড়া পাওয়া যায় না, বুঝনাই পাখি। ফারাহ চোখ মুখ কুঁচকে নেয়। শুদ্ধর বাহুতে কয়েকটা থা পপ মেরে বলে, ছি, তুমি জীবনে ভালো হবে না। আমার আইসক্রিম খাওয়ার মুডটাই নষ্ট করে দিল। খাবই না আর। কথাটা বলে দুপোথা পা ফেলে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেল ফারাহ। শুদ্ধ হাসল, কিছু বলল না। দোকান থেকে দুটো আইসক্রিম কিনে ফারাহ পিছু যায়। ফারাহ গাড়িতে উঠে বসেছে। শুদ্ধ গাড়ির জানালা দিয়ে ফারাহ সামনে আইসক্রিম বাড়িয়ে দিলে ফারাহরে গে বলে, এগুলো নিয়ে যাবে তুমি? খাওয়ার রুচি নষ্ট করে দিয়ে এখন বমি করাতে চাইছো? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ভালোবাসি তো। নর্মাল আইসক্রিম চাইলে নর্মাল আইসক্রিম এনে দিলাম। নাও পাখি বউ, খেয়ে নাও। ফারাহ আইসক্রিম দুটো নিয়ে গাড়ির ড্যাশবোর্ডের উপর ঠাস করে রেখে বলে, তুমি কিনেছ, তুমিই খাবে। আমার মুখের খাবার কেড়ে নেয়াই তোমার কাজ। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে মিটিমিটি হেসে বলে, স্পেশাল আইসক্রিম না খাওয়ানোর আফসোসে বউটা এত রাগ গো করছে। কি যে করি? ফারাহ রে গে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ আর চোখে ফারাহকে দেখে বলে, রাস্তাঘাটে এভাবে খেয়ে ফেলা চোখে দেখলে প্রবলেম হয় পাখি। বেড রুমে গিয়ে আমাকে খাবে কেমন? ফারাহ দাঁত কটমট করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। তার নিজেকেই দুটো থা পপ দিতে ইচ্ছে করছে। শুদ্ধ গাড়ির গ্লাস দুটো তুলে দিয়ে এগিয়ে এসে ফারাহ ঠোঁটজোড়ায় কয়েকটা শুকনো চুমু খেয়ে গালে গাল ঘষে মৃদু স্বরে বলে, এভাবে তাকালে ফারাহ পাখিকে আগুন সুন্দরী লাগে। আমার সত্যি প্রবলেম হয় পাখি। শুদ্ধর কথা বলার ধরনে ফারাহ যা পায়। শুদ্ধ মৃদু হাসল, আর কিছু বলল না। সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয়। ডট ডট সামিয়া ভেজা চোখে শুদ্ধ আর ফারাহকে পুরোটা সময় দেখল। গাড়ির ভেতর ওঠার পর আর দেখতে পায়নি। উই আবদ্ধ গাড়িতেই দৃষ্টি নিবন্ধ করে রেখেছিল। শুদ্ধর বাড়ি থেকে বেরিয়ে আসার পর আজ প্রায় 1 বছরের মাথায় শুদ্ধকে অনাকাঙ্ক্ষিতভাবে দেখতে পেল, তাও আবার সেই মেয়েটার সাথে, যে শুদ্ধর বউ। তার খারাপ লাগা শোভা পায় না। কিন্তু মন কি মানে? ভাবনার মাঝেই কখন যে রাস্তার অনেকটা মাঝখানে চলে এসেছে, মেয়েটি বুঝতেই পারেনি। পিছন থেকে মনে হলো মায়রার চিৎকার শুনতে পায়। স্বামী, বাকিটুকু আর শুনতেই পায় না, যেন ডাকটুকু থেমে গেল। স্বামীর চোখ দুটো স্থির হয়ে গেল। চোখের পলকে স্বামীর স্থান হয় কয়েক হাত দূরে। একটি বর্ষর মাইক্রোর সাথে ধাক্কা খেয়ে ছিটকে গিয়ে পড়েছে পিছলা রাস্তার উপর। মেয়েটির মনে হলো দুনিয়া থেমে গিয়েছে, নজরবিহীন দেহ পিছলা রাস্তার উপর পড়ে রইল। স্থির দৃষ্টি নিবন্ধু শুদ্ধদের ছুটে চলা গাড়িটির দিকে। যে গাড়ি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো। স্বামীর চোখজোড়াও বুঝে আসলো। চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। অস্ফুট স্বরে বেরিয়ে আসলো, সাহেব ভালো থাক কবেন। কথাটুকু বলেই চোখজোড়া বুঝে নেয়। মায়রা দৌড়ে এসে স্বামীর পাশে বসে। মেয়েটির পুরো শরীর কাঁপছে। এই তো একটু আগেই একটি সুস্থ সবল স্বামীর সাথে কথা বলল মায়রা। মাত্র কয়েক মিনিটের মাঝেই কি হয়ে গেল? মায়রার নিজেকে দিশেহারা লাগে। আশেপাশে তাকালে দেখল সবাই চেয়ে আছে। কেউ এগোয় না। মায়রা কাঁদতে ইচ্ছে করল। এরা মানুষ না, যা নো শহরের মানুষেরা কি এমনই হয়? মায়রা স্বামীর গালে হাত দিয়ে ডাকতে লাগলো, আপু, স্বামীয়া আপু, প্লিজ চোখ খোলো। স্বামীয়া চোখ খোলে না, কিন্তু থেকে থেকে কেমন ভারী নিঃশ্বাস ফেলে। মায়রা স্বামীর পাশে থেকে উঠে পা সামনে এগোলে নাসিমকে দেখে কান্নামাখা গলায় বলে, ভাইয়া, একটা হেল্প করুন প্লিজ। নাসিম ঢোক গিলে কোনোরকমে বলে, কি হয়েছে বারবি? বাকিটুকু আর বলল না। মায়রা নিজেই দৌড়ে স্বামীর কাছে এসে স্বামীর পাশে বসে বলে, ভাইয়া, স্বামীয়া আপুকে হসপিটালে নিতে হবে। আপু কথা বলছে না। আপুকে হসপিটালে নিয়ে চলুন না ভাইয়া। নাসিম দৃষ্টি নিচু করলে তা তো স্বামীয়াকে দেখে স্তব্ধ হয়ে যায়। এই তো কয়েক মিনিট আগেই মেয়েটি তাকে ডাকলো, তার কাছে হেল্প চাইল। এটুকু সময়ের মাঝে কি হয়ে গেল? মায়রা নাসিম কল এখনো দাঁড়িয়ে থাকতে দেখে আবারও নাসিমের সামনে এসে অনুরোধের স্বরে বলে, ভাইয়া, আপনি অন্তত দয়া করে আপুকে হসপিটালে নিয়ে চলুন।
এখানে কেউ এগিয়ে আসছে না। চলুন প্লিজ, লেট করলে আপুর কিছু হয়ে যাবে তো। নাসিমের সম্বিত ফিরে দ্রুত পায়ে এগিয়ে গিয়ে স্বামীয়ার পাশে বসে নিজের সকল জড়তা কাটিয়ে তা তোয়া ধম রা স্বামীয়াকে কোলে তুলে নেয়। এরপর দ্রুত পায়ে তার গাড়ির দিকে এগিয়ে যায়। স্বামীয়ার বা হাত ছেড়ে দেয়া, নাক মুখে রক্তের ছিটে ফোটা। মাইরা নাসিমের পিছু পিছু দৌড়ায়। নাসিম তার ব্যাকসিটের দরজা খুলে স্বামীয়াকে শুয়ে দেয়। মাইরা নিজে থেকেই স্বামীয়ার মাথার কাছে উঠে বসে স্বামীয়ার মাথাটা নিজের কেলে নিয়ে হাঁপানো কণ্ঠে বলে, ভাইয়া তাড়াতাড়ি চলুন প্লিজ। নাসিম মাইরার দিকে তাকালো। মাইরার চোখে পানি। নাসিম অবাক হলো, স্বামীয়ার সাথে মাইরাকে কখনো দেখেনি। অথচ মাইরা এই মেয়েটার জন্য এত ভাবছে কেন? ভাবনা রেখে দ্রুত গাড়িতে উঠে বসে মাইরা স্বামীয়ার গালে হাত দিয়ে একটু পর পর ডাকে, স্বামীয়া আপু, স্বামীয়া আপু, ঠিক আছো? একটু আগেই তো আমার সাথে কথা বললে। স্বামীয়া আপু। নাসিম গাড়ির স্পিড বাড়ায়। সামনের আয়নায় একবার দৃষ্টি পড়লে মাইরার কান্নামাখা মলিন মুখ দেখল। মাইরার কণ্ঠ কানে বাড়ি খায়, স্বামীয়া আপু, ও স্বামীয়া আপু। নাসিম বিড়বিড় করে উচ্চারণ করে, স্বামীয়া। এরপর মৃদুস্বরে বলে, মেয়েটিকে। মাইরা স্বামীয়ার দিকে চেয়ে বলে, এটা তো স্বামীয়া আপু, আপনার বন্ধু শুদ্ধ ভাইয়ার সাথে বিয়ে ঠিক হয়েছিল। আপনি চিনেন না আপুকে? কথাটা বলে মাইরা আবারও স্বামীয়াকে ডাকে। নাসিমের চোখে মুখে আরও বিস্ময়ে ভর করে। শুদ্ধর সাথে এই মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। আর মেয়েটি? নাসিম আর ভাবতে পারলে না। হসপিটালে এসে স্বামীয়াকে অতীতে নিতে হয়। মেয়েটির অবস্থা গুরুতর। মাইরার টেনশনে মাথা কাজ করছে না। হঠাৎই মনে পড়ল ইরফান তাকে কলেজে নিতে এসে খুঁজে পাবে না। তাকে না খুঁজে পেয়ে ইরফানের অবস্থা কি হবে? কি করবে এখন? কিছুটা দূরে নাসিমকে দেখে মাইরা এগিয়ে গেল সেদিকে। এরপর মৃদুস্বরে বলে, ভাইয়া আপনার ফোনটা একটু দিবেন। নাসিম ঘাড় ঘুরিয়ে একবার মাইরার দিকে তাকায়। সাথে সাথে দৃষ্টি নিচু করে বলে, ফোন নেই। তখনই নাসিমের ফোন বেজে ওঠে। মাইরা অদ্ভুতভাবে তাকায় নাসিমের দিকে। নাসিম কিছুটা বিব্রত হয়, তবে সে মাথা তুলল না। ফোন বের করে কলে কথা বলে পকেট ফোন রেখে দেয়। মাইরা আবারও বলে, ভাইয়া ফোনটা একটু দিন না। 2 মিনিট পরেই দিয়ে দিচ্ছি। নাসিম জিভ দিয়ে ঠোঁট ভেজায়। বারবিডলের এভাবে বলা কথা তাকে কতটা কষ্ট দিচ্ছে মেয়েটি যদি জানত। নিজেকে সামলায়। গলা ভিজিয়ে শক্ত কণ্ঠে বলে, সরি, দিতে পারবো না। কথাটা বলে নাসিম রোগ গিলল, যেন একটা বর্ষর কাটে গিলে ফেলেছে। মাইরা অসহায় চোখে তাকায়। এই লোকটা এমন অদ্ভুত কেন? ইনি না ইরফানের ফ্রেন্ড? তাহলে এমন অদ্ভুত কেন বুঝল না? কোথায় ভাবল ইরফানকে কল করে এখানে আসতে বলবে, কিন্তু সে তো ফোনই পাচ্ছে না। এখন ইরফানকে কিভাবে বলবে সে এই হসপিটালে? দৃষ্টি ঘুরিয়ে সামনে তাকালে ইরফানকে দেখে অবাক হয়ে তাকায়। ইরফান দ্রুত পায় তার দিকে আসছে। মাইরা মৃদুস্বরে বলে, শিশরাজ। নাসিম মাইরার বলা আনকমন নিকনেমটি শুনতে পেয়ে ভীষণ অবাক হয়। সামনে তাকালে ইরফানকে দেখে ডুব গিলে। মাইরা ইরফানের দিকে এক পা বাড়ানোর আগেই ইরফান মাইরাকে হাতে জাপটে ধরে তার বুকে। নাসিম দেখল ইরফানের হাতের বন্ধনীর মাঝে মাইরাকে। দ্রুত চোখ সরিয়ে নিয়ে কয়েক পা বাম দিকে সরে দূরে গিয়ে দাঁড়ায়। ইরফান মাইরাকে শক্ত করে ধরে মৃদুস্বরে বলে, মাই বার্ড ফ্লাওয়ার, কি হয়েছে তোমার? তুমি কি সিক? মাইরা ইরফানের থেকে নিজেকে ছাড়িয়ে কিছু বলতে চায়, তার আগেই ইরফান মাইরার সাদা হিজাবে ছিটে ফোটা দেখে ভীতস্বরে বলে, হোয়াট হ্যাপেন্ড বার্ড ফ্লাওয়ার, আর ইউ ওকে? কথাটা বলতে বলতে ইরফানের দৃষ্টি আটকায় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা নাসিমের উপর। মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায়। মাইরা কোনোরকমে বলে, না না, আমি ঠিক আছি। আমি তো। মাইরার কথা বলার মাঝে ইরফান নাসিমের উদ্দেশ্যে চিৎকার করে বলে, এখানে কি করছিস তুই? মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। সে তার বলা কথাটুকু শেষ করতে পারে না। নাসিম ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, ইরফান আমি। ইরফান চিবিয়ে চিবিয়ে বলে, তোকে আমি খুব করব নাসিম। নাসিম ঢোক গিলল। মাইরা একবার ইরফানের দিকে তাকায়, আরেকবার নাসিমের দিকে। ইরফান মাইরার দিকে জ্বলন্ত চোখে তাকায়। মাইরা ইরফানের দৃষ্টিতে পায়। ইরফান মাইরার হাত শক্ত করে ধরল। মাইরা হাতে ব্যথা পায়। বাঁ হাতে ইরফানের হাত ছাড়াতে চায়, তবে পারে না। ইরফান হাতের বাঁধন আরও শক্ত করল। দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ায়। মাইরা ইরফানের পায়ের সাথে তাল মেলাতে পারে না। পিছন থেকে নাসিম অসহায় চোখে তাকায়।
সে জানত মাইরা তার ফোন থেকে ইরফানকে কল করলে ইরফান তাকে যাই বলুক মাইরাকে রে গে কি না কি বলবে ইরফানের রা গ মাইরার জন্য তার অ লাগে। প্রথম প্রথম মাইরাকে কত মারত, আজ আবার মা রবে না তো, তার জন্য বারবিডল আবারও মার খাবে। নাসিম জোরতা নিয়ে বলে, ইরফান ওকে কিছু বলিস না। আমি ইরফান সাথে সাথে পিছু ফিরে ভস্ম করে দেয়া চোখে তাকায় নাসিমের দিকে। ইরফানের দৃষ্টিতে নাসিম থেমে যায়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত গলায় বলে, আমার ধৈর্যের পরীক্ষা নিস না নাসিম। নাসিম মাথা নিচু করে নেয়। মাইরা কিছুই বুঝতে পারছে না, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ইরফান মাইরার হাত টেনে এগিয়ে গিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। নাসিমের দৃষ্টিতে অসহায়ত্ব। ইরফান মাইরাকে নিয়ে তার গাড়ির সামনে দাঁড়ায়। গাড়ির দরজা খুলে দিলে মাইরা ইরফানের দিকে তাকায়। মিনমিন করে বলে, আপনার কি হয়েছে? ইরফান ডান হাত তুলে মাইরার গাল চেপে ধরতে গিয়েও আলগা করে ফেলে হাত। দাঁতে দাঁত চেপে বলে, ইউ নো বার্ডফ্লাওয়ার, আমার ইচ্ছে করছে তোমাকে এক্ষুনি করে ফেলি। বাট আই কান্ট, কজ ইউ আর মাই। ইরফান বলার আগেই মাইরা বলে ওঠে, হার্ট। ইরফান শীতল দৃষ্টিতে তাকায় মাইরার দিকে। মাইরা ইরফানের দিকে চেয়ে মৃদুস্বরে বলে, আপনি করেছেন কেন শিসওয়ালা? ইরফান মৃদুস্বরে বলে, গাড়িতে বসো। মাইরা ঢোক গিলে বলে, আপনাদের দুই বন্ধুর মাঝে কি আমাকে নিয়ে ঝামেলা হয়? ইরফান শক্ত কণ্ঠে বলে, পপ খেতে চাইছ? রাগিও না আমায়, ফাস্ট বসো। মাইরা এসব ভাবনা রেখে বলে, আপনি। ইরফান মাইরাকে ঠেলে সিটে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা শব্দ করে লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসে সময় নষ্ট না করে গাড়ি স্টার্ট দেয়। মাইরা দ্রুত ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, কোথায় যাচ্ছেন শিসওয়ালা? যাবেন না, আমার কথাটা একটু শুনুন। ইরফান চোয়াল শক্ত করে নেয়। গাড়ির ব্রেক কষে বাঁ হাতে মাইরাকে টেনে তার কোলে বসায়। মাইরার মুখ চেপে গে বলে, আবার ওখানে যাবি? তোরা আমার মাথাটা ঠান্ডা রাখতে দিবি না বলে মিশনে নেমেছিস? মাইরা তার মুখ থেকে ইরফানের হাত সরাতে চায়। ইরফান শক্ত চোখে তাকিয়ে আছে মাইরার দিকে। মাইরার অসহায় চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান মাইরার দৃষ্টিতে দৃষ্টি মিলিয়ে মাইরার মুখ থেকে তার হাত সরিয়ে নেয়। মাইরা ভাঙা গলায় বলে, আপনি আমাকে অকারণে দেখাচ্ছেন কেন শিসওয়ালা? আপনি যে বলেছিলেন আর দেখাবেন না। ইরফান কেমন করে যেন তাকায় মাইরার দিকে। একটু পর ইরফান মাইরাকে হাতে শক্ত করে জড়িয়ে নেয় নিজের সাথে। মৃদুস্বরে বলে, সরি, তোমার বডিতে এসব কিসের ব্লাড বার্ডফ্লাওয়ার? এখানে কেন এসেছ? নাসিম, একটু বলে থেমে যায় ইরফান। নাসিমের কথা ভাবতেই প্রচণ্ড উঠছে তার। সে বারবার মাইরার দিকে তাকিয়ে গনে হচ্ছে যেমন তেমনি নাসিম মাইরার আশেপাশে ছিল ভাবতেই ঠান্ডা গরম হয়ে যাচ্ছে। থেকেই মাইরাকে গায়ের সর্বশক্তি দিয়ে মাইরাকে নিজের সাথে চেপে ধরে। মাইরা চোখ বুজল। ইরফানকে সে বুঝল, কিছু বলল না। ডান হাত ইরফানের পিঠে রেখে মৃদুস্বরে বলে, আপনি জানেন শুদ্ধ ভাইয়ার সাথে যার বিয়ে ঠিক হয়েছিল সে অ্যাক্সিডেন্ট করেছে। ওই আপুটার অবস্থা একটুও ভালো নয় শিসওয়ালা। মাইরার কথা শুনে ইরফান মাইরাকে ছেড়ে দেয়। অবাক হয়ে তাকায় মাইরার দিকে। মাইরার চোখ জোড়া ভেজা, ভাঙা গলায় বলে, সামিয়া আপুর ওখানে নিয়ে যাবেন শিসওয়ালা? নিয়ে চলুন না। ইরফান ছোট করে বলে, পরে নিয়ে আসবো। কথাটা বলে গাড়ি স্টার্ট দেয়। মাইরার অসহায় চোখে তাকায়, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরে আনবে বলেছে যখন, তখন আনবে। ডাউট 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 আপনার পেশেন্টের অবস্থা ক্রিটিক্যাল, চাইলে দেখা করতে পারেন। ডক্টরের কথায় নাসিম দ্রুত মাথা তুলে তাকায়। সামিয়ার কথা মনে পড়তেই সে দ্রুত পায় ওটি রুমের দিকে এগিয়ে যায়। ভেতরে গিয়ে দেখল সামিয়া মেয়েটি কেমন যেন ছটফট করছে। নাসিম ঢোক গিলল। সামিয়ার মুখ দেখলে তার বারবার শুদ্ধর কথা মনে পড়ছে। সামিয়া এমন ছটফট করছে কেন? নাসিমের কেমন যেন লাগলো। সামিয়া তার লালিত চোখজোড়া মেলে নাসিমের দিকে চেয়ে কিছু বলতে চাইছে যেন। নাসিম দ্রুত পায়ে এগিয়ে এসে সামিয়ার পাশে দাঁড়ায়। সামিয়া বহুকষ্টে আদো স্বরে বলে, ভাভাইয়া আপনার ঋণ। এটুকু বলে থেমে যায়। নিঃশ্বাস নিতে পারছে না মেয়েটি। নাসিম বোধহয় বুঝেছে সামিয়ার কথা। তার ভীষণ খারাপ লাগছে এই মিষ্টি মেয়েটার এমন অবস্থা দেখে। নাসিম মৃদুস্বরে বলে, আমি তো তোমাকে বলেছি এজ আ ফ্রেন্ড, আমি তোমাকে হেল্প করেছি। তোমার কি কষ্ট হচ্ছে?
কথাটা বলে নাসিম খেয়াল করল সামিয়া হঠাৎই কেমন স্থির হয়ে যায়। নাসিম ভ্রু কুঁচকাল, ডক্টরের দিকে তাকিয়ে বলে, ওকে কি কোনো ইনজেকশন দিয়েছেন? ও শান্ত হয়ে গেল যে, আপনারা ওর ট্রিটমেন্ট করান প্লিজ। টাকা নিয়ে চিন্তা করবেন না। কেমন? ডক্টর সামিয়ার মুখের উপর কাপড় টেনে দিয়ে ব্যথিত স্বরে বলে, সি ইজ ডেড। কথাটা শুনতেই নাসিম বিস্ময় দৃষ্টিতে তাকায় ডক্টরের দিকে। দৃষ্টি ঘুরিয়ে সামিয়ার উপর টানা সাদা কাপড়টির উপর নজর বুলায়। তার চোখের সামনে ভেসে উঠল সামিয়া বেশ কিছুক্ষণ আগে তার সামনে 500 টাকার নোট বাড়িয়ে দিয়ে হেল্প চেয়েছিল, অথচ সেই মেয়েটা আর নিঃশ্বাস নিচ্ছে না। নাসিম কেমন নির্জীব চোখে চেয়ে রইল। খেয়াল করল সামিয়ার বা হাত বেদ থেকে নেমে অনেকটা ঝুলে আছে। হাতের ফাঁক থেকে একটি কাগজ পড়ে গেল। নাসিম নিচু হয়ে কাগজটি কুড়িয়ে নিল। কাপা হাতে 3টে ভাঁজ খুললে প্রথমেই চোখে পড়ে তিলক। প্রিয় শুদ্ধ সাহেব। নাসিম চিঠিটায় চোখ বুলায়। পুরো লেখাটুকু পড়ে তার গলায় কাটা বিঁধল কেন যেন। কাগজটি ভাঁজ করে পকেট রেখে দেয়। হাতে তার মুখে হাত বুলায়। ঠিক কতক্ষণ যে এভাবে বসে থাকলো জানে না। সামিয়ার হাতটার দিকে চেয়ে থাকলো বেশ অনেকক্ষণ। এরপর কাপা হাতে সামিয়ার হাত ধরে ধরা গলায় বলে, তোমাকে ভালো বন্ধু হিসেবে পাওয়ার আক্ষেপ থেকে গেল সামিয়া। ডট ডট বাড়ি ফিরে মায়েরা ইরফানকে অনেকক্ষণ থেকে বলছে সামিয়ার খবর নিতে। মেয়েটি কতগুলো ধমক খেয়েছে, আবার ইরফানকে বুঝিয়েছে। ইরফান সবশেষে মায়েরার কথা ভেবে তার সব রাগ জেদ সরিয়ে রেখে নাসিমের নাম্বারে কল করে। ওপাশ থেকে নাসিমের ভারী গলা ভেসে আসে, ইরফান, মেয়েটি মা রাগিয়েছে রে। নাসিমের কথাটা শুনে মায়েরা ইরফান জনের দিকে বিস্ময় দৃষ্টিতে তাকায়। ইরফান ঢোক গিলে বলে, হোয়াট? নাসিম কথা বলতে পারে না। মেয়েটি তার চোখের সামনে মা রাগিয়েছে। এই তো আজকেই দেখা হলো মেয়েটির সাথে। নাসিম তাকে হয়তো কথার কথা বন্ধু বলেছিল, কিন্তু মেয়েটি থেকে গেলে তাদের মাঝে বন্ধুত্ব হতো না। মায়রা হাতের মাঝে মুখ ঠেকিয়ে ফুপিয়ে ওঠে। ইরফান কল কেটে দ্রুত মায়রাকে আগলে নেয় তার সাথে। মৃদুস্বরে বলে, কাঁদছো কেন বার্ডফ্লাওয়ার? তুমি তো তাকে সেভাবে চিনতে না। মায়রা ফোপাতে ফোপাতে বলে, আমার অনেক ফ্রেন্ড হয়েছে শিসওয়ালা, কিন্তু এমন মেয়ের সাথে কখনো পরিচয় হয়নি যার বাবা মা নেই। সামিয়া আপুই একমাত্র ছিল যার বাবা মা কেউ ছিল না। আমি জানি বাবা মা না থাকলে কিভাবে বড় হতে হয়। আমার তো সামিয়া আপুকে নিজের বোন মনে হতো। সামিয়া আপু হয়তো তার দুঃখ আমাদের বলেনি, কিন্তু আমি জানি সে অনেক দুঃখ নিয়ে বড় হয়েছে। আপুটা কোথায় হারিয়ে গেল? আমার খুব কষ্ট হচ্ছে।